Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের ষষ্ঠ আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ উপলক্ষে অনেকেই তো বাড়িতে পৌঁছে গিয়েছেন, আবার অনেকেই বাড়ির পথে আছেন। আবার আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই যারা প্রবাস জীবনে রয়েছেন, তারা অনেকেই দেশে এবারের ঈদ করতে আসতে পারছেন না। তাদের কষ্টার্জিত অর্থে পরিবারের সদস্যরা ভালো পোশাক কিনতে পারছে, ভালো খাবার খেতে পারছে। শুধু কি তার পরিবারের লোকরাই ভালো আছে? না, পুরো দেশের মানুষ কিন্তু ভালো আছে। আমরা ইতোমধ্যে অবগত হয়েছি কিভাবে রেমিটেন্স যোদ্ধা ভাইদের পাঠানো অর্থে আমাদের দেশের অর্থনীতির অবস্থা ক্রমান্বয়ে আরও অনেক অনেক ভালোর দিকে যাচ্ছে। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য সকলকে অনুরোধ করব, কারণ আপনারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে আমরাও ভালো থাকব, আপনারাও ভালো থাকবেন। প্রিয় লিসেনার্স, রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোডের প্রথম ঘটনায় যাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা 3টি ঘটনা রেখেছি। প্রথম ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা, আর অন্য 2টি ঘটনা আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম এখন থেকে মাস 3 আগে। আমি কক্সবাজারে গিয়েছিলাম একটা বিশেষ কাজে, ঘুরতে নয়, বিশেষ একটা কাজে গিয়েছিলাম। তো আমি মূলত ইনানিতে একটি রিসোর্টে ছিলাম। ওখানে থাকার পর আমার যেটা অভ্যাস, অনেকের সাথেই কথা বলি, ভয়ের ঘটনা আছে কি না জিজ্ঞাসা করি। তো ওখানে যারা স্থানীয় তারাই তো রিসোর্টের বিভিন্ন কাজের দায়িত্বে আছেন, ওদের কথা খুব ভালো একটা আমি বুঝতে পারি না। কক্সবাজারের যেই লোকাল ল্যাঙ্গুয়েজ, ওটা বোঝাটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়। একটা পর্যায়ে বললাম যে আর একটু শুদ্ধ ভাষায় বললে আমি বুঝতে পারবো। তখন একটা ছেলে, বয়স 17-18 বছর হবে, ছেলেটা আমাকে একটি ঘটনা শেয়ার করে। ছেলেটার নাম রফিক। সে জানালো যে অনেক দিন আগে তার মামা একটা বিপদে পড়েছিল। তো সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অনেক চেষ্টা উনি করেছিলেন। তো চলুন সেই ঘটনায় চলে যাই। আগেকার দিনে, বিশেষ করে 90-এর দশকেও আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি যে অনেক জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে ভিসিআর আনা হতো। এখন তো ভিসিআরের প্রচলন নেই। আগে এরকম একটা বড় একটা যন্ত্র থাকতো যার মধ্যে একটা ক্যাসেট ঢুকিয়ে দিতে হতো, ওইটাকেই মূলত ভিসিআর বলতো। আর ভিসিআর যে ক্যাসেটটা, এই ক্যাসেটটা অনেকটা আমাদের যে ক্যাসেটের ফিতা, এমনি ক্যাসেটের ফিতা যেটা, ওই রকম দেখতে না হলেও আকারে অনেক বড়, সেই ফিতাগুলো অনেক চওড়া, যেখানে ভিডিও রেকর্ড থাকতো। আর আমরা যে ক্যাসেটগুলো চালাতাম, সেই ক্যাসেট চালানোর সময় ওইখানে যে চিকন ফিতাগুলো দেখতাম, সেখানে কিন্তু অডিও রেকর্ড থাকতো। তো যাই হোক, এগুলো এক ধরনের ম্যাগনেটিক ফিতা। তো ওই সময় কিন্তু এই ধরনের ক্যাসেটের প্রচলন ছিল। হয়তোবা আমাদের লিসেনারদের মধ্যে অনেকেই এই ভিসিআর দেখেছেন। তো গ্রাম অঞ্চলে কিন্তু এই ভিসিআর ভাড়া করে আনা হতো। আর প্রত্যেকটা যে ক্যাসেট, এই ক্যাসেটের জন্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম কিন্তু দিতে হতো। আবার দেখা যেত যে ভিসিআর আনার পর ওই ভিসিআরের ফি হচ্ছে 100 টাকা, সাথে 2 টাকা বা 3টা ক্যাসেট এমনি ফ্রি দেবে। এরপরে গিয়ে যদি অতিরিক্ত ক্যাসেট কেউ নিতে চায়, সেক্ষেত্রে তার জন্য পে করতে হবে। তো এভাবে কিন্তু অনেক জায়গায় গ্রামে চাঁদা উঠিয়ে ভিসিআর আনতো। আবার অনেকে ভিসিআর আনতো, আনার পর চারদিকে ঘিরে রাখতো যেখানে চালানো হবে, ওইটা দেখার জন্য আবার কাউকে 2 টাকা, 3 টাকা, 5 টাকা এরকম করে চাঁদা দিতে হতো। তো এইরকমই এই ইনানির কাছাকাছি একটা গ্রাম, এইটার নাম হচ্ছে বড়ডেইল। তো এই গ্রামের কাছেই, এক্স্যাক্ট কোন গ্রামটা আমার এই মুহূর্তে ঠিক মনে নাই যে এক্স্যাক্ট কোন গ্রামের নামটা বলেছিলেন, তবে আমার এতটুকু মনে হচ্ছে বড়ডেইলের কাছাকাছি একটা গ্রাম।
তো ওখানে ভিসিআর আনা হয়েছিল। এখন যে মেরিন ড্রাইভটা দেখি, এই যে নতুন রাস্তাটা, এই রাস্তা না, পেছন দিকে আর একটা রাস্তা রয়েছে, ওইটার সাথে কিন্তু গ্রাম রয়েছে। তো ওই রকম একটা গ্রামের ঘটনা আর কি। তো এই রফিক যিনি, তার মামার নাম ছিল হচ্ছে আব্দুল বারেক। তো এই বারেক মামা মূলত ওখানে গিয়েছিলেন রাতের বেলা, উনি একাই গিয়েছিলেন। উনি একটা কনজারভেটিভ পরিবারের সদস্য, ওনার পরিবারের সদস্যরা প্র্যাকটিসিং মুসলিম। তো ছেলে ভিসিআর দেখতে যাবে, সিনেমা দেখতে যাবে, আসলে ওনার মা বাবা বা আরও যারা আছেন ওনারা কিন্তু বিষয়টা মোটেও পছন্দ করেন না। তো উনি যে দেখেন যে মানে তার যে দেখার প্রতি প্রবল নেশা তা কিন্তু না। উনি যখন শুনলেন যে ওই গ্রামে ভিসিআর আনা হবে তখন তার মনের মধ্যে ইচ্ছা জেগেছিল। তো ওই ইচ্ছা থেকেই মূলত উনি ওখানে যাবেন। এখন পরিবারের সদস্যদেরকে জানানো তো যাবে না, তো উনি পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন যে আজকে এক বন্ধুর বাসায় রাত থাকবো। তো পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব আর বেশি চিন্তা ভাবনা করে নাই। তো উনি একাই চলে গিয়েছিলেন, ওনার সাথে অন্য কোনো বন্ধুবান্ধব ছিল না। যদি বন্ধুবান্ধবদের মাধ্যম দিয়ে এই বিষয়টা ফ্লাশ হয়ে যায় বা জানাজানি হয়ে যায় উনি ভিসিআর দেখতে গেছেন, তাহলে তো ওনার বাবা তাকে ভয়ঙ্কর রকমের পিটানি দেবে। এই জন্য উনি একাই চলে গিয়েছেন। তো উনি গিয়েছেন। এখানে বলে রাখা ভালো যে ওই গ্রামে কিন্তু তখন ইলেকট্রিসিটি ছিল না। ওই ভিসিআরটা চালানো হবে হচ্ছে ব্যাটারিতে। অনেকে কিন্তু ব্যাটারিতে টেলিভিশন চালানো দেখেছেন আমাদের লিসেনারদের মধ্যে, তারা এই অভিজ্ঞতাটা কেমন বুঝতে পারবেন। তো ওখানে ব্যাটারিতে চালানো হতো, যাই হোক উনি গিয়েছেন, চালানো হয়েছে। তো উনি ওই সময়ে একটা হিন্দি সিনেমা চালানো হয়েছিল বলে জানিয়েছেন। হিন্দি সিনেমার নামটা জানা যায়নি যে কী ছিল। তো ওইটা দেখার পর ওইটা মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ছিল। তো তখন ভিসিআর প্লেয়ারটা গরম হয়ে গিয়েছে, কিছু সময় ঠান্ডা রাখতে হবে, ব্যাটারি থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তো মোটামুটি 15-20 মিনিট পর আবার চালু করা হয়। এখন সমস্যা দেখা দিল হচ্ছে ওই ব্যাটারিতে, ব্যাটারির চার্জ মনে হয় শেষ হয়ে গিয়েছে বা ভালো ব্যাটারি দেয় নাই, এরপরে আর কোনোভাবেই চলছে না, মনে হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারির। সবাই তো গালিগালাজ করছে, এদিকে যারা ভিসিআর নিয়ে এসেছে তাদেরকে গালিগালাজ করছে যে এই বেটা আমাদের কাছ থেকে টাকা নিলি, টাকা ফেরত দে, 5 টাকা করে নিলি, 2 টাকা করে নিলি, টাকা ফেরত দে। এখন ওনারা কী করবেন, যার কাছ থেকে 5 টাকা নিয়েছেন তাকে 2 টাকা ফেরত দিয়েছেন 3 টাকা রেখে, এরকমটা, কারণ তাদের খরচ তো হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে এই যে যিনি বারেক মামা, উনি দিয়েছিলেন হচ্ছে 3 টাকা। এখন উনি দিয়েছেনই 3 টাকা, উনি আর কি ফেরত পাবেন। উনি চিন্তা করলেন যে এটা নিয়ে তাদের সাথে বার্গেনিং না করে আমি বাড়ির দিকে রওনা দিই। তো উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো উনি যেই পথ দিয়ে আসবেন আর কি, ওই পথের 2 পাশেই বেশ বড় বড় সুপারি গাছ। বিশেষ করে ওই এলাকাতে, প্রিয় লিসেনার্স আপনাদের জানার জন্য বলছি, ওই এলাকায় এখনও অনেক সুপারি গাছ রয়েছে। আমি নিজেও দেখে এসেছি, অনেক বড় বড় সুপারি ওখানে পাওয়া যায়। ওই সুপারিগুলো সারা বাংলাদেশে চলে আসে। তো অনেক বড় বড় সুপারি গাছ। তো উনি একা একাই আসছিলেন আর কি। তখনও ওনার বাড়িতে আসতে প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে হবে। 2 কিলোমিটার পথ হাঁটা গ্রামের কোনো একটা যুবক বয়সী ছেলের জন্য খুব বেশি কষ্টের কিছু না। তো উনি হাঁটছেন, একা একাই হাঁটছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো চাঁদের আলোতে ওই যে সুপারি গাছের যেই একটা বাগানের মতো, ঘন বাগান না, মানে একটা সুপারি গাছ থেকে আর একটা সুপারি গাছের দূরত্ব মোটামুটি 10-12 হাত ছিল আর কি, এরকম। আর যেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন আনুমানিক সেখানে হয়তো বা 50-60টা সুপারি গাছ রয়েছে। উনি খেয়াল করলেন যে ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। সুপারি গাছের যেই পাতা, এটা কিন্তু এই যে খোল অনেকে বলে, এটা শুকিয়ে গেলে নিচে পড়ে যায়। তখন এটার উপরে বাচ্চারা বসে, আবার বাচ্চারা ওটাকে টেনে নিয়ে যেতে থাকে। গ্রামে কিন্তু বাচ্চারা এটা নিয়ে খেলে, ছোটোবেলা আমিও খেলেছি যখন গ্রামের বাড়িতে গিয়েছে, আমার মনে পড়ে। তো এই খোলগুলো যখন পড়ে তখন এক ধরনের ধপাস করে শব্দ হয়, বেশ ভারী জিনিস তো, শব্দ হয়। কখনো কখনো মনে হচ্ছে এরকম একটা খোল পড়েছে, আবার কখনো কখনো মনে হচ্ছে ওই শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তো এরকম বেশ কিছু খোল ওখানে পড়া থাকবে, এটাই স্বাভাবিক। তো উনি চিন্তা করলেন খোল পড়া এটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে তো আর চিন্তা ভাবনার কিছু নাই। কিন্তু যখন খচমচ খচমচ শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ওই খোলগুলোর উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তো উনি 1-2 বার তাকিয়েছেন, তেমন কিছু দেখতে পান না। এরপরে
আবার তাকিয়েছেন, উনি দেখতে পান যে একটা কালো অবয়ব। অন্ধকারের মধ্যে তো সে ফর্সা হলেও বোঝা যাবে না, আর কালো হলে তো কালোই মনে হবে। আর সে যে সাদা কোনো পোশাক পরিহিত না এটা উনি বুঝতে পারছিলেন। এটার চেহারা মোটেও বোঝা যাচ্ছিল না, পুরো একটা কালো ধোঁয়ার মতো মনে হচ্ছিল। তবে একটা মনুষ্য অবয়বের যে একটা আকৃতি আছে এটা আংশিক বোঝা যাচ্ছিল। মনে হচ্ছে ওই জিনিসটাই ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওই জিনিসটা করে কি, একটা সুপারি গাছ থেকে আর একটা সুপারি গাছের যেই দূরত্ব, লাফ দিয়ে মনে হচ্ছে আর একটা সুপারি গাছের গোড়ায় এসে দাঁড়ায়, আবার আর একটা সুপারি গাছ থেকে আর একটা সুপারি গাছের গোড়ায় এসে দাঁড়ায়, লাফায় লাফায়। তো উনি এটা দেখছেন, উনি চিন্তা করেন কী ব্যাপার, এইটা কে হতে পারে? নিশ্চয়ই ওই যে ভিসিআর দেখতে গিয়েছিল তারই হয়তো বা কোনো বন্ধুবান্ধব হবে, তাকে ভয় দেখানোর জন্য এরকম আসছে। তো উনি আবার বলছেন যে, এই কে রে তুই, আমার বন্ধুবান্ধব নাকি, ভয় দেখানোর জন্য আসছিস? দেখ ভাই, এখন মন মেজাজ ভালো নাই, একাকে হেঁটে যাচ্ছে, বিরক্ত করিস না, সামনে চলে আয়। এ কথা বলার পরও দেখা যাচ্ছে যে আসে না, ওই রকমভাবেই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তখন উনি বলছেন যে, এই তুই কি সামনে আসবি না আমি যাব, আয় বলছি। তখন ওখান থেকে হি 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 করে একটা বিশ্রী রকমের হাসি দিয়ে নাকি সুরে বলছে যে, আমি তোর সামনে আসব, আমাকে দেখবি। এই বলে ওই জিনিসটা ব্যাঙের মতো একটা লাফ দিয়েছে, একটা লম্বা লাফ দিয়ে সরাসরি ওনার সামনে এসে দাঁড়িয়েছে। উনি তখন যেই জিনিসটা দেখে উনি যে অনেক ভয় পেয়েছেন বিষয়টা এরকম না, অর্ধেক ভয় অর্ধেক অবাক করার মতো অনুভূতি। সেটা হচ্ছে, রাতের বেলা হুট করে এরকম কেউ সামনে লাফ দিয়ে এসে পড়লে তো ভয় পাবেনি, এটা হলো ভয়ের একটা কারণ। আর একটা জিনিস উনি খেয়াল করলেন যে, যেই জিনিসের সামনে আসছে এইটা একটা মোটামুটি 50 থেকে 55 বছর বয়সী কোনো একটা নারী হবে, এরকম বয়সী একটা মহিলা। তার চেহারাটা চাঁদের আলোতে উনি যতটুকু বুঝতে পেরেছিলেন, কারণ ওই জিনিসটা তো লাফ দিয়ে রাস্তার উপর চলে আসছে, উনি বুঝতে পেরেছিলেন। এরপরে কি হয়, ওই মহিলাটা আবার তার সামনে যখন হেসে দিয়েছে তখন উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন ওই মহিলার দাঁতগুলো হলদেটে দাঁত, মানুষ অনেকদিন দাঁত না মাজলে যেরকমটা হয় না ওই রকম। আর দাঁতগুলো চোখা না, তবে দাঁতগুলো অনেক চওড়া। মনে হচ্ছে যে ওই মহিলার মুখের মধ্যে অনেক দাঁত, মানুষের তো এমনি 32টা দাঁত থাকে, কিন্তু মনে হচ্ছে ওই মহিলার মুখের মধ্যে অনেক দাঁত। ওই মহিলা কি করে, তার সামনে হা হা করে হেসে দেয়, এবার হিহি না, এবার হা হা করে হেসে দেয়। তার যেই মুখের 2 পাটি দাঁত এটা উপর নিচে হয়ে যায়, তার মুখের ভেতরের অংশটা দেখা যাচ্ছিল। তখন উনি উনি দেখেন, ওনার কাছে মনে হচ্ছিল এই দাঁতগুলো জ্বলছে, হলদেটে দাঁত মনে হচ্ছে জ্বলছে, আর মুখের মধ্যে মনে হচ্ছে বিশাল একটা সুড়ঙ্গের মতো অনেক বড় গর্ত, এরকমটা মনে হচ্ছে। উনি যখনই এই জিনিসটা দেখেছেন তখন উনি চিৎকার দিয়ে বলছেন, ওরে বাপরে, আমাকে মেরে ফেললো রে। এই বলে উনি ওই জিনিসের সাইড কেটে দৌড় দিতে গিয়েছেন। যখনই দৌড় দিতে গিয়েছেন তখনই উনি প্রচণ্ড জোরে কাঁধের উপর একটা কামড়ের যন্ত্রণা অনুভব করেন। মনে হচ্ছে ওই জিনিসে ওনার কাঁধে একটা কামড় দিয়েছে, প্রচণ্ড জোরে কামড় দিয়েছে, একটা কামড় জাস্ট। এরপরে ওনার কিচ্ছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখনও রাত, তখন আনুমানিক 3টা সাড়ে 3টা বাজে। তখন উনি দেখেন উনি ওখানেই পড়ে আছেন, ওনার কাঁধে প্রচণ্ড ব্যথা, রক্তপাত হচ্ছে। তখনও আশেপাশের লোকজনকে দেখা যাচ্ছে না, লোকজন নাই। তো এর মধ্যে কি হয়েছে, উনি তো শুয়েই আছেন, এইভাবে উঠতে পারছেন না, শরীর প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে শরীর অবশ হয়ে গিয়েছে। তখন কিন্তু ওই জিনিসটা দেখা যাচ্ছে না। তো এর মধ্যে এই বিজিবির একটা দল, তৎকালীন বিডিআর আর কি, ওই বিজিবির একটা দল, তারা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছিল। কারণ ওই এলাকায় কিন্তু বিজিবির অনেক টহল টিম রয়েছে। আর বিজিবি নামটা এখন, আগে তো বিডিআর ছিল, তো ওই বিডিআরের একটা দল 5-6 জনের একটা পেট্রোল টিম হেঁটে হেঁটে ওদিক দিয়ে আসছিলেন। তো তারা ওখানে পড়ে থাকতে দেখেন তাকে। তো তারা কাছে আসেন, জিজ্ঞেস করেন, এই তুমি কে? তখন উনি ভালো করে কথা বলতে পারছেন না, ওনাদের হাতে টর্চ লাইট ছিল,
তখন মেরে দেখলেন যে ওনার কাঁধে প্রচণ্ড রকমের একটা ক্ষত সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে রক্ত পড়ছে। তারা তাদের কাছে থাকা একটা পানির বোতল থেকে ওনার মুখে একটু পানি ছিটান, একটু পানি খাওয়ান এবং বলেন যে তোমার বাড়ি কোথায়। তখন উনি একটু স্বাভাবিক হন, জিজ্ঞেস করেন তুমি কোথায় গিয়েছিলা, কিভাবে হলো এরকমটা, কেউ আক্রমণ করেছিল কি না। তখন উনি বলেন যে উনি যে ওই গ্রামে ভিসিআর দেখতে গিয়েছিলেন, আসার পথে এক মহিলা তাকে কামড় দিয়েছে। তো মহিলা কামড় দিয়েছে, একটা বয়স্ক মহিলার কামড়ে এরকম ক্ষত সৃষ্টি হবে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জানোয়ার তাকে কামড় দিয়েছে। তো ওনারা আসলে বিষয়টা ওইভাবে বিশ্বাস করতে না পারলেও চিন্তা করেছেন রাতের বেলা হয়তো বা কোনো জঙ্গলি জানোয়ার এসে কামড় দিয়েছে, সে মনে করছে কোনো মহিলা। যাই হোক, ওই রাত্রেই ওই যে পেট্রোল টিমের যারা আছেন তাদের মধ্যে থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া হয়। ওই পেট্রোল টিমের যিনি প্রধান ছিলেন, ইনচার্জ, উনি বললেন যে আমরা তো ওই দিক দিয়ে যাচ্ছি, তোমরা 2 জন ওকে বাড়িতে পৌঁছে দাও, একদম ওর মা বাবাকে বুঝিয়ে দিয়ে তারপর আসবা। তো ওনারা তাকে ওই জায়গাতে নিয়ে যান, মানে তার বাড়িতে নিয়ে যান, পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে দিয়ে ওনারা ওনাদের ডিউটিতে চলে যান। তো তখনও কিন্তু ফজরের আজান দেয় নাই, তার আগেই কিন্তু এই ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, পরিবারের সদস্যরা জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছে, তখন উনি বিষয়টা খুলে বলেন। প্রথমত রাতের বেলা ভিসিআর দেখতে গিয়েছে, এই জন্য তার বাবা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়েছে। আর ক্ষিপ্ত হয়ে এখন কি করবেন, ছেলে তো অসুস্থ হয়ে গেছে। যেহেতু জঙ্গলি জানোয়ার কামড় দিয়েছে, ওনার বাবা চিন্তা করেছেন যে রাতের বেলা কোনো কুকুর হবে বা এরকম শেয়াল টেয়াল হতে পারে, তাহলে তো এই জলাতঙ্কের টিকা দিতে হবে। তো উনি হসপিটালে নিয়ে গিয়েছেন। তো নিয়ে যাওয়ার পর ওখানকার ডাক্তাররা বলছেন যে এটা তো আসলে কুকুর বা শেয়ালের কামড় বলে মনে হচ্ছে না, কারণ এখানে দাঁতের যে চিহ্নগুলো, এইরকম দাঁত তো কুকুর শেয়ালের হয় না। তারপর আর নিয়ে আসছেন, ও বলতে পারছে না যে কিসে কামড় দিয়েছে, আমরা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তো ওই সময় কিন্তু এখনকার মতো এইরকম ইঞ্জেকশন ব্যবস্থা ছিল না, যেটা আমরা আমাদের বাহুতে দেই বা যেখানে কামড় দেয় ওই জায়গায় দেই। কখনো মাংসের ভেতরে দিতে হয় কামড়ের গভীরতা অনুযায়ী, কখনো বা স্কিনের একদম ইমিডিয়েট নিচে দিতে হয়। তো যাই হোক, তখন দিতে হতো নাভির চতুর্দিকে 14টা ইঞ্জেকশন দিতে হতো। তখন ওই রকম যে ইঞ্জেকশনটা দিতে হতো, ওইটার যে প্রাথমিক যে ইঞ্জেকশনটা, এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হতো। তো প্রাথমিক ইঞ্জেকশনটা তাকে দিয়ে দেওয়া হয়। তো উনিও চলে আসেন, পরিবারের ওইখানে তাকে ড্রেসিং করে দেওয়া হয়, বাড়িতে উনি আসেন আর কি। তো বাড়িতে আসার মোটামুটি 1 দিন পর থেকেই ওই জায়গাতে পচন শুরু হয় আর প্রচণ্ড রকমের যন্ত্রণা। উনি বারবার চিৎকার করে তার বাবাকে বলছেন যে আমি ভয়ঙ্কর কিছু দেখছি, তোমরা কেউ বিশ্বাস করতেছো না। একটা পর্যায়ে ওনার বাবা এইটা বিশ্বাস করেন আর কি, যে আসলেই মনে হচ্ছে যে এই বিষয়টা স্বাভাবিক কিছু না, কারণ ড্রেসিং করে দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরেও এরকম পচন ধরা এত দ্রুত, এটা তো স্বাভাবিক কিছু না। তখন উনি কক্সবাজারের ভালো একজন হুজুরের কাছে যান, ওনার পরিচিত একজন হুজুর, গিয়ে এই বিষয়টা খুলে বলেন যে ওই রাত্রে এই ঘটনা ঘটছে। তো ওই হুজুরের আবার কিছু ছাত্র জিন ছিল, এই বিষয়টা আসলে কি ঘটেছে তাদের মাধ্যম দিয়ে অনুসন্ধান করার চেষ্টা করেন। তো উনি বলেন যে 1 ঘন্টা সময় দেন, আমি একটু ওদের সাথে আলাপ আলোচনা করে আসি। তো 1 ঘন্টা পরেও ওরা এসে কিছু জানাতে পারে না। ওরা বলে যে আমাদেরকে আরেকটু সময় দিতে হবে, বিষয়টা যে কি এটা আমরা বুঝতে পারছি না। মোটামুটি 1 দিন পর ওই হুজুরই এই বারেক মামার বাবাকে, মানে রফিক ভাইয়ের নানাকে খবর পাঠিয়েছিলেন যে আপনি একটু দ্রুত আসেন, আপনার সাথে কথা আছে। তো উনি তাড়াতাড়ি করে গিয়েছেন। তখন ওই হুজুর জানান যে যেই পিশাচিনিটা, এই পিশাচিনিটা আসলে শক্তিশালী কোনো পিশাচিনি না, ও জিন সম্প্রদায়েরই একটা লোক। ও যে গোত্রে ছিল সেই গোত্রও যে খারাপ গোত্র তা না, ওর একটা বিশেষ রোগ হয়েছে। এই রোগের চিকিৎসাটা জিনেরাই করবে, কিন্তু চিকিৎসাটা যন্ত্রণাদায়ক, এই জন্য ও চিকিৎসা করাবে না। ও পরিবার থেকে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর বাড়ি অনেক দূরে। আমার ছাত্ররা এই তথ্য অনুসন্ধান করেছে এবং ওর গোত্রের কাছে গিয়ে খবর দিয়েছে। যখন তথ্য অনুসন্ধান করতে করতে এতটুকু সন্ধান পায় বিভিন্নভাবে ওদের প্রক্রিয়া অনুযায়ী, তখন ওই গোত্রের কাছে গিয়ে জানায় যে এই ব্যাপার এরকম, আপনাদের গোত্রের একজন নাকি এরকম আক্রমণ করেছে। তখন ওরা জানিয়েছে যে আরে ওকে তো আমরাও খুঁজছি, ওর পরিবারের সদস্যরা খুঁজছে, আমাদের লোকজন খুঁজে বেড়াচ্ছে, ও তো অসুস্থ।
ওকে তো চিকিৎসা করাতে হবে। আর ও যেই ধরনের অসুস্থ, এই অসুস্থতায় এই ধরনের সমস্যা যদি জিনেদের হয়, এরা শুধু মানুষকে কামড়াতে চায় বা জিনেদেরকেও কামড়াতে চায়, আর যেখানে কামড়াবে ওখানে কিন্তু পচন ধরবে। ও কি তোমাদের কাউকে কামড়েছে? তখন বলা হয় যে হ্যাঁ আমাদের এক ভাইকে কামড়েছে, মানে মানুষ এক ভাইকে কামড়েছে। তখন ওই গোত্রের সর্দার বলেন যে এই কামড়ানোর যেই যে বিষটা, এই বিষটা যে খুব মারাত্মক তা না যে সে মারা যাবে, কিন্তু এই পচন যদি বেশি হয়ে যায় তাহলে মারা যাবে। তখন ওই গোত্রের সর্দারই নাকি এক ধরনের জড়িবুটি দিয়ে তৈরি একটা ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন যে ওই ছেলেটাকে এটা লাগিয়ে দিতে বলো, আর আমি আমার লোক পাঠিয়ে ওই এলাকায় তল্লাশি দিয়ে ওকে ধরে নিয়ে আসবো, ওর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব, আর এরপর ওকে বেঁধে রেখে ট্রিটমেন্টটা করব। আর ও যে খারাপ তা কিন্তু না, ও ভালো, কিন্তু ও একটা রোগে আক্রান্ত হওয়ার কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি করছে। নিশ্চয়ই আরও অনেক জায়গায় গিয়ে এই একই কাজ ঘটিয়েছে। আমরা দেখি সন্ধান করব, যদি সন্ধানে পাই কোনো মানুষকে এরকম আক্রমণ করেছে, তাহলে আমাদের জিন সদস্যরাই মানুষের বেশে গিয়ে ওইটা ট্রিটমেন্ট করে আসবে। এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার দরকার নেই। এই যে যেটা দিলাম নিয়ে চলে যান, ওকে ধরে আনার ব্যবস্থা করতেছি, আশা করতেছি ও কাউকে আর আক্রমণ করবে না। তো এরপরে যে আসলে ওই পিশাচিনিটা অন্য কাউকে আক্রমণ করেছে কি করে নাই, এরকম তথ্য ওনারা পান নাই বলতে ওই এলাকায় আসলে ওরকম কোনো ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে অনুসন্ধান ওনারা করতে পারেন নাই। আর যদি ঘটেও থাকে তো জিনের ওই সর্দার বলেছিলেন যে ওনারা ওনাদের মতো করে তাদের চিকিৎসা করে আসবেন। তো ওই জড়িবুটির যেই ওষুধটা, ওইটা কিন্তু পরবর্তীতে ওই বারেক মামার কাঁধে লাগিয়ে দেওয়া হয়। উনি মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে ওনার যেই 14টা ইঞ্জেকশন নাভির চতুর্দিকে দিতে হবে, এটা উনি দিয়েছিলেন। এটা একটা কোর্স, এটা তো শেষ করতে হবে, এটা উনি যথারীতি দিয়েছিলেন। বারেক মামা এখন ভালো আছেন। ঘটনাটা ঘটেছিল 93-94 সাল বা এরকম আশেপাশে হবে আর কি। বারেক মামা এখন উনি মাছের ব্যবসা করেন। ওনার তো এখন বয়স হয়ে গিয়েছে 60-এর উপরে বা এরকম কাছাকাছি বয়স হবে আর কি। তো যখন ঘটনা ঘটে তখন ওনার বয়স ওই 30-32 বা এরকম কাছাকাছি একটা বয়স ছিল আর কি। তো উনি এখন ভালো আছেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখুন আসলে আমাদের জগতে কত মানুষ অসুস্থ হয়ে যায়, জিনদের জগতেও কিন্তু অনেক জিন অসুস্থ হয়ে যায়, তাদেরও চিকিৎসা দিতে হয়। তাদের যারা সর্দার বা তাদের যেই গোত্র বা তাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন যেটা বা তাদের স্থানীয় লোকাল যেই প্রশাসন যেটা, তারা তাদের মতো করে সেই ব্যবস্থা করে। ওই জগতের অনেক তথ্য আমরা জানি না, জানতে পারিও না আসলে খুব একটা। তো মাঝে মাঝে এই ধরনের দুর্লভ কিছু ঘটনাগুলো সামনে আসলে আমরা কিছু কিছু তথ্য পাই, আর অনেক তথ্য তো অজানাই রয়ে যায়, এটা হয়তো বা কখনোই জানা যাবে না। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেই দুটোর লিঙ্কেও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। আমাদের ইয়াসার যে হরর থ্রিলার এই বইটির যে লিঙ্ক, অর্ডার লিঙ্ক, রকমারি যে অর্ডার লিঙ্ক, সেটাও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের ওই ইয়াসার বইটি অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে একদম উপরের দিকে, সেখানে ক্লিক করলেই আপনার ওই চ্যানেলে ঢুকে যাবেন, সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন, তবে শুধু ইমেইলের মাধ্যমেই ঘটনা পাঠাতে হবে। ইমেল ছাড়া অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের যেই স্পেলিংটা সেটাও বলে দিচ্ছি, afnandhorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে শনির রাতের ষষ্ঠ আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের ষষ্ঠ আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওনার নাম মাকসুদুর রহমান সাদিক। আমাদের হরর নাইট এপিসোডের 31তম আয়োজনে এবং থার্সডে নাইটের 142তম আয়োজনেও কিন্তু ওনার ঘটনা ছিল। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীনে একটি গ্রামে,
গ্রামের নামটি উনি উল্লেখ করলেও আমাদেরকে বলতে নিষেধ করেছেন বলে আমরা বলছি না। উনি বর্তমানে একটি মাদ্রাসার মুহতামিম অর্থাৎ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন, সেই সাথে একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। তো ওনার ঘটনাগুলো তো আমরা আগে প্রচার করেছি, এবার ওনার নিজের দেখা আরও একটি ঘটনা এখন আমরা প্রচার করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটে তখন সময়কাল 2016 সাল। উনি যখন ক্লাস 9-এ উঠলেন তখন পরিবার থেকে ওনাকে বলা হলো যে পরিবারের খুব ইচ্ছা তাকে ভালো একজন আলেম বানাবেন। যখন ওনাকে বলা হলো যে তোমার সিদ্ধান্ত কি, তুমি কি চাও, উনিও রাজি হয়ে গেলেন, কারণ ওনার মামাও একটি মাদ্রাসায় মাওলানা পড়ছিলেন, অর্থাৎ দাওরায়ে হাদিসের যেই ক্লাসগুলো এরকমই কোনো একটা ক্লাস উনি পড়ছিলেন। তো ওনারও ইচ্ছা জাগে, ঠিক আছে আমিও মামার মতো একজন মাওলানা হব। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওনাদের এলাকার আশেপাশে যত মাদ্রাসাগুলো রয়েছে সেখানকার একটা সিস্টেম ছিল, মানে অধিকাংশ মাদ্রাসা একটা সিস্টেম ছিল যে 12 বছরের উপরে হয়ে গেলে হেফস বিভাগে ভর্তি সাধারণত নেওয়া হতো না। এদিকে উনি ক্লাস 9-এ উঠে গেছেন, উনি তো বড়ই হয়ে গেছেন বেশ, এখন তো উনি হেফস বিভাগে কীভাবে ভর্তি হবেন। তখন উনি চিন্তা করলেন যে আমি আমার মামার মাদ্রাসায় গিয়ে পড়ব। তো মামার সাথে যোগাযোগ করা হলো, মামার মাদ্রাসায় গেলেন, কিন্তু ওখানে গিয়ে একটা বিপত্তি দেখা দিল। সেটা হচ্ছে যে মামার ওই মাদ্রাসাতে একটা নির্দিষ্ট ক্লাস রয়েছে, এটাকে তাইসির বলে। যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন তারা এই পারিভাষিক শব্দগুলোর সাথে পরিচিত। আমাদের যেমন ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে 11, 12 মানে ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার রয়েছে, ঠিক তেমনি মাওলানা লাইনে যারা লেখাপড়া করেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় দাওরা হাদিসে যারা লেখাপড়া করেন, তাদের একদম শেষ দিকের যেই সর্বোচ্চ যে লেভেলটা, যেমন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার মানে 12 ক্লাস যেটা, ঠিক তেমনি 12 বছরের একটা দীর্ঘমেয়াদী পড়ার শেষ দিকে এসে মানুষ দাওরায়ে হাদিস শেষ করেন। এখন এরকম বিভিন্ন ক্লাসগুলো তো রয়েছে, তারা এই বিভিন্ন ক্লাসগুলোকে জামাত বলে। এক একটা ক্লাসের এক একটা নাম, যেমন কাফিয়া রয়েছে, কাফিয়া জামাত রয়েছে, তো এইটা একটা ক্লাস। ঠিক তেমনি একটা জামাত রয়েছে, এটাকে তাইসির জামাত বলে, এটা একটা ক্লাস। তো তাইসির জামাতের নাকি একটা সুবিধা রয়েছে, সেখানে একসাথে দুটি ক্লাস করা যায় আর কি, বা একই সাথে দুটা বিষয় পড়া যায়। তো এই জন্য উনি তাইসির জামাতে ভর্তি হতে চেয়েছিলেন। এখন সমস্যা হলো যে মামার যেই মাদ্রাসায় লেখাপড়া করতেন সেইখানে এই তাইসির জামাতের বিশেষ সুবিধাটি ছিল না। সব মাদ্রাসায় কিন্তু তাইসির জামাতের এই সুবিধাটা থাকে না, ওই মাদ্রাসাতে ছিল না। এখন মামা চিন্তা করলেন যে ভাগিনাকে এখানে ভর্তি না করে একটু দূরে যেয়ে ভর্তি করে দিয়ে আসি, ও যেহেতু নতুন আসছে, দ্রুত লেখাপড়া শেষ করার দরকার। এই জন্য মামা কী করলেন, এই সাদিক ভাইকে ওনার ওই মাদ্রাসা থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত ওনারই পরিচিত একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। সেখানকার ওস্তাদদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। তো ওখানে ভর্তি করে যখন দিলেন, ওখানে কিছুটা সমস্যা ছিল। সমস্যা বলতে কি, যে ওখানে যারা মাদ্রাসায় ভর্তি হতেন অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টদের, বিশেষ করে জামাতখানা যারা, যেটা মানে মাওলানা লাইনে লেখাপড়ার যেই বিভাগটা, এটাকে জামাতখানা বলে, জামাতখানার অধিকাংশ স্টুডেন্টদেরকেই বিভিন্ন জায়গায় লজিং দিয়ে দেওয়া হতো। লজিং সিস্টেমটা সম্পর্কে আমাদের লিসেনাররা অনেকেই অবগত আছেন, আর যারা নাই তাদেরকে একটু বলে দিই যে একটি নির্দিষ্ট বাসায় তার 3 বেলা খাওয়া, এই বন্দোবস্ত করা, এটাকে লজিং সিস্টেম বলে। কিছু কিছু জায়গায় দেখা যেত যে এই যেখানে লজিং থাকতো ওখানেই রাত্রেবেলা ঘুমানোরও ব্যবস্থা থাকে, সেখানকার ওই বাসার বাচ্চাদেরকে লেখাপড়ারও শর্ত থাকে। তো এখানে এরকম কিছু ছিল না। গ্রামের যারা মানুষ তারা খুশিতেই বা নিজের ইচ্ছাতেই মাদ্রাসার স্টুডেন্টদেরকে লজিং রাখতো। তারা চিন্তা করতেন যে আমাদের বাড়ির খাবার খেয়ে একজন আলেম হবেন, হাফেজ হবেন, এটা অত্যন্ত সোয়াবের কাজ। সত্যি এটা অবশ্যই সোয়াবের কাজ। তো ওই চিন্তা করেই কিন্তু গ্রামের মানুষজন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে কিন্তু হুজুরদেরকে অনুরোধ করেন যে আপনার কোনো একজন স্টুডেন্টকে দয়া করে আমাদের বাসায় খাবারের বন্দোবস্ত করে দিবেন, আমরা এতে খুব খুশি হব।
তো এরকম কিন্তু অসংখ্য জায়গায় রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও অবগত আছেন। তো ওই গ্রামের যেই মাদ্রাসাটা, ওই মাদ্রাসার অধিকাংশ স্টুডেন্টই বিভিন্ন বাড়িতে এরকম লজিংয়ে খাওয়া দাওয়া করতো বা লজিং থাকতো আর কি, থাকতো মাদ্রাসায়, কিন্তু ওই সিস্টেমে আর কি খাওয়া দাওয়াটা ওখানে হতো। নির্দিষ্ট সময় সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা ওই বাড়িগুলো থেকে খাবার নিয়ে আসতে হতো। দেখা যাচ্ছে দূরের যে বাড়ি, দুপুরবেলা খাবারের সাথে সাথে রাতের বেলা খাবার নিয়ে আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যেত বিকেলবেলা গিয়ে বিকেলে সন্ধ্যার আগেই খাবারগুলো নিয়ে আসতো। তো এটা নির্ভর করে হচ্ছে ওই বাড়ির পরিবেশ কেমন, তারা কতটুকু সময়ের মধ্যে রান্নাবাড়া করতে পারছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সবের উপরে। ওখানে যাওয়ার পর এই সাদিক ভাইয়েরও একটা লজিং ঠিক করে দেয়া হলো। এই লজিং বাড়িটা আবার ওনার মাদ্রাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রঘুনাথপুর নামক একটা গ্রামে অবস্থিত। ওই লজিং বাড়ি যাওয়ার রাস্তার একটু বর্ণনা দেয়া প্রয়োজন, তা না হলে এই ঘটনাটা বুঝতে কিছুটা হলে অসুবিধা হতে পারে। মাদ্রাসার পেছনের দিকের রাস্তা দিয়ে 5-6 মিনিট হাঁটার পর বাম দিক দিয়ে একটা সাইড রাস্তা রয়েছে, যেটি ফসলের মাঠের দিকে নেমে গেছে। মাঠে যাবার আগে যে রাস্তাটি ছিল তার এক পাশে ঘন গাছপালা আর এক পাশে পুকুর আর বাঁশঝাড়, বেশ নির্জন ওই জায়গাটি। দিনের বেলাতেই সেদিক দিয়ে যেতে কিন্তু গা ছমছম করে। আর এই জায়গাটা পেরিয়ে সামনে একটা বিশাল চাষযোগ্য জমি আর মাঠের বুক চিরে একটি মেঠো পথ রয়েছে। এই মেঠো পথ দিয়ে 10 মিনিট হাঁটলেই সেই গ্রাম। আর মাঠটি এমন যে মাঠ থেকে কেউ যদি বিপদে পড়ে সাহায্যের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে তাহলে শোনার মতো কেউ নাই। যাই হোক, এখন আসি মূল ঘটনায়। তো 3 বেলাতেই ওনাকে এই মাঠ পেরিয়ে খাবার এনে খেতে হতো। সকাল আর দুপুরে উনি একাই খাবার আনতে যেতেন, আর রাতের বেলা খাবার আনার সময় ওনার সাথে ইমরান ভাই নামে আরেকজন ভাই যেতেন। তার বাড়িও কুষ্টিয়াতেই, তবে উনি সিনিয়র, 1 ক্লাস সিনিয়র আর কি, উনি 1 জামাত উপরে পড়তেন। তো ওনাদের ক্লাসরুম আবার ঘুমানোর রুম এগুলো আলাদা আলাদা। রাত 8টা নাগাদ ওনাদের রাতের খাবারের ছুটি হতো। ইমরান ভাই আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করতেন। এরপর ওনারা একসাথে সেই গ্রামে যেতেন খাবার নিয়ে আসার উদ্দেশ্যে, কারণ তার লজিং বাড়িও ওই গ্রামেই ছিল। তো উনি একজন যাওয়ার সাথী পেয়ে গেছেন, এটা ওনার জন্য একটা আনন্দের বিষয় ছিল। তো 2 সপ্তাহ এভাবেই চলছে, কোনো সব প্রকার কোনো সমস্যার মুখোমুখি ওনারা হন নাই। সাদিক ভাইয়ের লজিং বাড়ি যেই গ্রামে অবস্থিত, সেই গ্রামের মসজিদে ওনাদেরই মাদ্রাসার সিনিয়র এক বড় ভাই, তার নাম হচ্ছে ওমর ফারুক, উনি ইমামতি করতেন। তো কি হয় যে এক শুক্রবারে এই সাদিক ভাই সহ আরও 2 জনকে ওনার মসজিদে দাওয়াত করলেন। তো দাওয়াত রক্ষার্থে সাদিক ভাই, ইমরান ভাই আর রায়হান ভাই, এই 3 জন, এই 3 জন রাতের পড়া শেষ করে রাত 8টার পর ওমর ফারুক ভাইয়ের মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। মসজিদ থেকে ওনার মানে সাদিক ভাইয়ের লজিং বাড়ি 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা পথ আর কি। তাই আগেই উনি সেইখানে গিয়ে খাবারটা নিয়ে তারপর ওমর ফারুক ভাইয়ের মসজিদে গেলেন। গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল, রাত আনুমানিক 10টা কি 10:30। গ্রামে বিশেষ করে ওই এলাকায় এখনও রাত 10:30 মানে কিন্তু অনেক রাত। তো ওনারা 4 জন গল্প করতে করতে বের হয়ে আসলেন, হাঁটা শুরু করলেন। ওমর ফারুক ভাইও উনি মাদ্রাসায় যাবেন। ওনার সেই মাঠটা, যে মাঠের কথা বলেছিলাম আর কি, সেই মাঠটা অতিক্রম করে সবেমাত্র বাঁশবাগানের কাছাকাছি আসছেন। হঠাৎ করে এই যে রায়হান ভাই, উনি ছিলেন তাদের সাথে, তো এই রায়হান ভাই থমকে দাঁড়ালেন। উনি বললেন, এই তোমরা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? তো ওনারাও তো কান পেতে শোনার চেষ্টা করলেন। তখন সবাই বললেন, এই সাদিক ভাই বললেন, হ্যাঁ তাই তো, আমরা তো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। মানুষ মারা গেলে মাতম করে যেভাবে কাঁদে না, মনে হচ্ছে ওইভাবে একটা বিশেষ সুর করে মরা কান্না করছে। রায়হান ভাই চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, কে কান্না করছে এত রাত্রে এখানে? এইটা বলে রায়হান ভাই রাস্তা থেকে একটা মাটির ঢিল তুলে বাঁশবাগানের দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে সেই কান্না বন্ধ হয়ে গেল। ওনারা আবার হাঁটতে লাগলেন। ওমর ফারুক ভাই বললেন, এই রাস্তায় খারাপ কিছু আছে নিশ্চয়ই, দ্রুত পা চালিয়ে মাদ্রাসায় পৌঁছাতে হবে, চলো চলো। হঠাৎ করে এবার কি হলো, হাসির আওয়াজ শুনতে পেলেন সকলে। কান্নার আওয়াজ না, এবার হাসির আওয়াজ। এতক্ষণে কিন্তু ওনারা বাঁশ ঝাড়ের নিচে চলে আসছেন। আর
কান্নার আওয়াজটা শুনছিলেন না বাঁশঝাড়ের কাছাকাছি যখন আসছিলেন তখন। তো ওনারা বাঁশঝাড়ের ভেতরে চলে আসছেন, কিন্তু একদম মাথার উপর বাঁশ, এরকম একটা অবস্থা। তো হাসির আওয়াজ শুনে ওনারা আবারও দাঁড়িয়ে গেলেন এবং হাসির উৎস খুঁজতে লাগলেন। সাদিক ভাই বুঝলেন যে খারাপ কিছু ওনাদের পিছু নিয়েছে ক্ষতি করার জন্য। ওমর ফারুক ভাই বেশ সাহসী একজন মানুষ। উনি বলছেন, এই এত নাটক না করে যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে আয়। এটা বলার সাথে সাথে একটা বাঁশ হুড়মুড় করে ওনাদের সকলের সামনেই পথের মাঝামাঝি ঝুলে পড়ল। ওনারা চারজনেই দেখলেন বাঁশের উপরে একটা মহিলা সাদা শাড়ি পরিহিত অবস্থায় বসে আছে। মুখটা ঢাকা, চেহারাটা তখনও দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে সাদিক ভাই তো প্রচণ্ড ভয় পেয়েছেন। তখন ওই অবয়বটার মুখ ঠিকঠাক মতো না দেখলেও একটু পরেই ওই মহিলাটি মাথা তুলে খুব ভয়ঙ্করভাবে ওনাদের দিকে তাকিয়ে হি হি করে হাসতে লাগলো। তখন ওই মহিলাটির মুখ সকলেই দেখতে পেলেন। চেহারাটা যে বেশি ভয়ঙ্কর ছিল বিষয়টা এরকম না। মহিলাটির মুখটা খুবই বৃদ্ধা মানুষের মুখ যেমন হয়, চামড়া কুচকানো, অমন। ওই মহিলাটির নাকি কণ্ঠে বলে ওঠে, কিরে ইলিশ ভাজা তোরা একাই খাবি, আমাকে দিবি না? আমাকেও দিয়ে যা একটা মাছ। সেদিন ওই লজিং বাড়ি থেকে এই সাদিক ভাইকে একটা ইলিশ মাছ দিয়েছিল। এটা কিন্তু উনি জানতেন না আসলে। ওই টিফিন ক্যারিয়ার থাকে তো, ওর ভিতরে খাবার দিয়ে দেয়, উনি ওটা নিয়ে চলে আসেন। পরে মাদ্রাসায় খাবার আগে খাবার আগে এটা খোলেন আর কি, তখন দেখেন। তো ইলিশ মাছ দিয়ে দিয়েছে উনি তো জানেন না। আর যখন এ কথা বলেছে তখন তো এই চারজনই বুঝতে পেরেছে যে আজ ওনারা মেছো জিনের খপ্পরে পড়েছেন। এই ইলিশ মাছ খাওয়ার জন্যই সে পিছু নিয়েছে। তো ওনাদের চারজনের মধ্যে যে ওমর ফারুক ভাই, সে তো খুব ভয়ঙ্কর রকমের সাহসী। উনি বলে উঠলেন, আমাদের মাছ তোকে কেন দিব? এসব মাছটা দিতে পারবো না, তোমাদের পথ ছাড়, মাদ্রাসায় যেতে হবে। কিন্তু সেই মেছোজিন মাছ না নিয়ে কোনোভাবেই যেতে দিতে রাজি না। ওমর ফারুক ভাই আর ওই জিনের মধ্যে এক প্রকার তর্কাতর্কি বেঁধে গেল। এক পর্যায়ে ওমর ফারুক ভাই প্রচণ্ড রেগে গিয়ে এই সাদিক ভাইয়ের হাতে থাকা স্টিলের এই টিফিন ক্যারিয়ারের যে বাটিটা, এইটা নিয়ে ওই মেছোজিনকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারলেন আর বললেন যে এই নে মাছ, নে খা, মাছ খা। ওই বাটিটা গিয়ে ওই অবয়বের মাথা বরাবর লাগে। সাথে সাথে ওই অবয়বটি ব্যথায় আর্তনাদ করে উঠল আর চেঁচাতে চেঁচাতে বলল, আমি তো শুধু মাছই খেতে চেয়েছিলাম তোদের কাছে, তাই না? আর কিছু কি আমি তোদেরকে করেছি? তোরা আমাকে এভাবে আঘাত করলি, এর পরিণাম কিন্তু ভালো হবে না, দেখে নিস। আমি কিন্তু তোদের পিছনে লেগেই থাকবো, বলে দিলাম। এই বলে ওই মহিলাটি ওনাদের চোখের সামনেই মিলিয়ে গেল আর বাঁশটিও তরতর করে সোজা হয়ে গেল। এদিকে ওনারা চারজন এরপর প্রাণপণে মাদ্রাসার দিকে দৌড়াতে লাগলেন এবং মাদ্রাসায় পৌঁছেও যান কিছু সময় পর। ওই সময়ে ওই বিষয়টা কাউকে না বলে রাতের খাবার খেয়ে ওনারা ঘুমিয়ে যান। এই ঘটনার পর ওনাদের কারোরই জ্বর বা শরীর ব্যথা ইত্যাদি ইত্যাদি এমন কিছুই হয় নাই। তবে এই সাদিক ভাই খুবই আতঙ্কিত ছিলেন আর কি। উনি মাদ্রাসার বড় হুজুরকে বললেন বিষয়টা। বড় হুজুরকে এটাও বললেন যে রাতের খাবার আনতে গিয়ে ওনাদের তো খুব ভয় করে, বিশেষ করে সাদিক ভাইকে যেন অন্য কোনো একটা এলাকায় যদি লজিং ঠিক করে দেন তাহলে খুব ভালো হয়। তো হুজুর বললেন যে আসলে ওখানে তো আরও একজন যায়, তুমি তার সাথে যাও, সমস্যা কি, ভয়ের তো কিছু নাই। তখন ওই ঘটনাটা খুলে বললেন। তখন হুজুর বললেন, ও এই ব্যাপার, ওই মেছোটা তোমাদেরও পিছু নিয়েছে। আসলে ওই পথে একটা দুষ্টু মেছো থাকে, কিন্তু কারো তেমন কোনো ক্ষতি করে না। তবে তোমাদের উচিত হয় নাই ওর দিকে ওইভাবে জিনিসটা ছুঁড়ে মারার। তো যাই হোক, আসলে বললেই তো এখন লজিং চেঞ্জ করে দিতে পারছি না, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি দেখি যে আশেপাশে কোনো বাড়ি থেকে কোনো প্রস্তাব আসে কি না। এই মুহূর্তে আমার হাতে কোনো প্রস্তাব নাই, যদি আশেপাশের কোনো বাড়ি থেকে আসে তাহলে তোমাকে আমি সেই বাড়িতে লজিং দিয়ে দিব। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ওরা মানুষকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি করেছে এমন নজির পাওয়া যায় না। তুমি আপাতত কিছুদিন খাবার নিয়ে আসো, এর মধ্যে আমি দেখি একটা বন্দোবস্ত করে দেবো ইনশাল্লাহ। তো হুজুর এভাবেই তাকে বলে দেন, মানে সাদিক ভাইকে বলে দেন। যেহেতু হুজুর কয়েকদিন সময় নিয়েছেন তো বাধ্য হয়ে তো ওখানে যেতেই হবে। তো এই জন্য উনিও সেই আগের মতো করেই আসা যাওয়া করছেন। ইমরান ভাই সাথে ছিলেন। তবে রাতের বেলা ফেরার সময় ওনারা আর ওই বাঁশবাগানের ওই পথটা দিয়ে আসতেন না, ওনারা একটু ঘুরে আসতেন, যেটা ছিল প্রায় দ্বিগুণ দূরত্বের পথ।
এভাবে কেটে দিল বেশ কিছুদিন। সবাই ভেবেছিলেন যে আর কোনো কিছু ঘটবে না, কিন্তু না, আরও ভয়ঙ্কর কিছু কিন্তু অপেক্ষা করছে। এটা তো ওনারা বুঝতে পারেন নাই। ঘটনার দিন রাতের বেলা খাবারের ছুটি দিলে উনি বাইরে এসে দেখেন প্রতিদিনের মতো ইমরান ভাই রাস্তার ওপাশে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষায় আছেন। তো ইমরান ভাই ওনাকে দেখে বললেন যে আসো, তোমার জন্য অপেক্ষায় আছি। তো ইমরান ভাইয়ের সাথে লজিং বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। প্রতিমধ্যে উনি ইমরান ভাইকে বেশ কয়েকবার প্রশ্ন করলে ইমরান ভাই তেমন কোনো উত্তর দিচ্ছিলেন না, খালি হু হা এরকম কিছু এভাবে উত্তর দিচ্ছিলেন। তো উনি ভাবলেন ইমরান ভাইয়ের মন টন হয়তো বা খারাপ, ওস্তাদ হয়তো বা বকাঝোকা করেছেন মনে হয়, এই জন্য মন টন খারাপ, এরকম হয়ই, এই জন্য ওনার আচরণটা এরকম। উনি কিন্তু খুব প্রফুল্ল চিত্তে সবসময় থাকেন, সবার সাথে হেসে হেসে কথা বলেন। তো ওনার এই ধরনের গম্ভীর আচরণ এটা স্বাভাবিক না। তারপরে মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না, এই জন্য হয়তো বা এরকম হয়েছে। এসব চিন্তা করে উনি আর ওনার সাথে খুব বেশি কথা বাড়াচ্ছেন না। তো ইমরান ভাইয়ের যেই লজিংয়ের বাড়ি, উনি ওই দিকটাতে যাবেন আর কি, তার আগে ওনাকে বললেন যে তুমি তোমার লজিংয়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসো, আমিও নিয়ে আসছি, এসে এখানে দাঁড়াবা। তো ওইভাবেই সবাই চলে আসলেন আর কি। তবে ইমরান ভাইয়ের হাতে উনি কোনো কিছু দেখেছিলেন কিনা অন্ধকারে ওইভাবে আসলে ঠাহর করতে পারেন নাই। তবে দুজন একসাথে আসছেন, ওই মাঠের রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। এমন সময় এই সাদিক ভাই বললেন যে সাদিক ভাই, আমরা আজকে এই পথ দিয়ে কেন যাচ্ছি? আর ইমরান ভাই, আজকে এই পথ দিয়ে কেন যাচ্ছি? আমরা তো এই পথ দিয়ে যাই না, আমরা তো ঘুরে যাই। ভুলে গেছেন যে এই পথে কি একটা বিপদ হয়েছিল? তখন ইমরান ভাই বলেন, আরে ও কিছু না, সব দিন কি একরকম হয় নাকি? আরে সব কিছু না, ও মাথায় আঘাত খাইছে, ও আর আসবে না। সাদিক ভাই তো কোনোভাবেই ওই পথে দিয়ে যাবেন না। ইমরান ভাই একরকম জোরাজোরি করেই ওই পথে হাঁটা দিয়েছেন। একটা পর্যায়ে বলছেন যে তুমি তাইলে একা একা যাও, ঘুরে যাও, আমি আজকে এই পথ দিয়েই যাব, দরকার হলে একাই যাব। কি আর করা, বাধ্য হয়েই সাদিক ভাই ইমরান ভাইয়ের সাথে হাঁটা শুরু করেছেন। তো একটা সময় এমন হয়ে যায় যে ইমরান ভাই পেছনে পড়ে গেছেন আর সাদিক ভাই আগে চলে গেছেন। ওই বাসার কাছাকাছি যখন আসছেন, হঠাৎ করে কি হয়, এই সাদিক ভাইয়ের ফোনে একটা কল আসে। ফোনটা বের করেই উনি তো তাজ্জব বনে যান, কেননা এই ফোনটা ছিল ইমরান ভাইয়ের। উনি চিন্তা করলেন ইমরান ভাইয়ের কাছে তো ফোন আছে, হয়তোবা পকেটে চাপ লেগে কল চলে আসছে। তা প্রথমে কল কেটে দেন। কেটে দেওয়ার 15 সেকেন্ডের মাথায় আবার কল আসে। এবার উনি ঘুরে তাকিয়েছেন ইমরান ভাইয়ের দিকে, পেছনে ইমরান ভাই কিন্তু 10-12 হাত পেছনে। চিন্তা করেছেন যে ইমরান ভাইকে একটু দেখি তো, ইমরান ভাই কেন কল দিচ্ছে। তাকিয়ে দেখা গেল যে ইমরান ভাইয়ের পকেটেও হাত নাই, তার হাতেও মোবাইল নেই। হয়তো পকেটে হাত থাকলে হাতে চাপ লেগে মোবাইলে কল চলে আসতে পারে, কিন্তু ওনার হাত দুটো পকেটে না, আর ওনার কোনো হাতেও মোবাইল ফোন নাই। আর থাকলে তো মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠবে, সেটা তো দেখতে পাচ্ছেন না। তো দ্বিতীয়বার যখন কল আসছে, তো কল কাটেন নাই, ওই কলটা রিসিভ করেন। ওপাশ থেকে বলে ওঠে, সাদিক তুমি আজকে কার সাথে গেছো? এ কথা শোনার সাথে সাথে সাদিক ভাই চমকে ওঠেন। সাদিক ভাই বলে ওঠেন, ইমরান ভাই আমার সাথে এটা তাহলে কে? জাস্ট খালি এতটুকুই বলছেন। এরপর সাদিক ভাই ফোন কেটে দিয়েছেন। আর উনি খেয়াল করলেন যে এই যে ইমরান ভাই রূপী যে অবয়বটা, এটা খুব বিশ্রীভাবে হাসছে, খুব ভয়ঙ্করভাবে হাসছে এবং বলছে, কিরে আজকে কিন্তু তোকে পাইছি রে, খালি সুযোগের অপেক্ষায় থাকি, একদিনও পাই না, খালি ঘুরে ঘুরে যাস তাই না? আজকে পাইছি, মাছ খেতে চাইছিলাম, আমাকে আঘাত করে পালিয়ে গেলি, আজ কিন্তু আমি তোকে ধরব। এদিকে ইমরান ভাই উনি কি করেছেন, উনি সাথে সাথে ওনার মাদ্রাসার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে, উনি বুঝতে পারছিলেন যে সাদিক ভাই বিপদে পড়ছেন, টর্চ লাইট নিয়ে ঝেড়ে দিয়েছেন দৌড় ওই মাঠের। উনি বুঝতে পারছেন যে মাঠের ভিতরের ওই বাঁশ বাগান বা ওইখানেই একটা বিপদে পড়ছেন উনি সাথে সাথে দৌড় দিয়েছেন। আর এইদিকে সাদিক ভাই ইমরান ভাই রূপী অবয়বটাকে দেখে হাতের বাটি ফেলে, উনি যে কোন দিকে দৌড় দিয়েছেন উনি জানেন না, তবে উনি মাঠের দিকে দৌড় দিয়েছেন। একটা পর্যায়ে কি হয়, হঠাৎ করে দেখেন সামনে ওই যে বাঁশের উপরে বসে থাকা যে অবয়বটা ছিল, তার নিজস্ব সুরতে রাস্তাটাকে আগলে শুয়ে আছে।
শুয়ে তার দিকে তাকিয়ে বলছে, পারবি না পারবি না, এত সহজে ছাড়বো না, এত সহজে ছাড়ছি না তোকে, আজকে কোথায় পালাবি। উনি এটা দেখার পর আবার অন্যদিকে দৌড় দিয়েছে আর চিৎকার চেঁচামেচি করছে। ওটা তো আসলে এমন জায়গা যে চিৎকার দিলেও কেউ সারা শব্দ আসলে শুনবে না। এভাবে উনি দৌড়াচ্ছেন আর পেছন থেকে ওই ভয়ঙ্কর ওই মেছো জিনের হি হি শব্দ শোনা যাচ্ছে। একটা পর্যায়ে উনি দেখতে পান দূরে 4-5টা টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে দ্রুত ছুটে আসছে। এটা দেখেই উনি বুঝতে পেরেছিলেন যে এটা ওনার ছাত্র ভাই, এর ভিতরে ইমরান ভাই আছে। উনি দূর থেকে বলছেন, ইমরান ভাই আমি এদিকে এদিকে এদিকে। সত্যি ইমরান ভাইরা চলে আসলেন ওইখানে। তো ইমরান ভাইরা কিন্তু ওই বাসার পার হয়ে আসছেন, এসে দ্রুত সাদিক ভাইকে উদ্ধার করলেন। তবে ওই সময় সাদিক ভাই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করে মাদ্রাসায় নিয়ে আসা হয়। তার যখন জ্ঞান ফেরে তখন মাদ্রাসার উস্তাদ, আরও কয়েকজন উস্তাদ ছিলেন। জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বললেন। এরপর কিন্তু ওনার অসুস্থতা দেখা দিয়েছিল। ইমরান ভাই জানালেন যে উনি ওনার হুজুরের সাথে একটা কাজের জন্য, মানে বড় হুজুরের সাথে উনি মনিরামপুর, যশোর যে মনিরামপুর রয়েছে এই মনিরামপুর বাজার, ওই বাজারে গিয়েছিলেন। তো মাদ্রাসা থেকে একটা কাজে গিয়েছিলেন, মাদ্রাসায় ফেরত এসে দেখে যে উনি নাই, মানে ইমরান ভাই দেখেন যে সাদিক ভাই নাই। তখন ইমরান ভাই ফোন করছে যে সাদিক তুমি কার সাথে গেছো, আজকে একা একাই গেছো? আর তখনই কিন্তু ওই ঘটনা। প্রথমে উনি কল করছেন, ফোন কেটে দিয়েছেন। এরপর ইমরান ভাই আবার কল করছেন, তখন রিসিভ করার পরে খালি একটা জিনিসই শুনেছেন যে তাহলে এটাকে। এরপর ইমরান ভাই বুঝতে পারছেন বিপদে পড়ছে। তাও কোথায় বিপদে পড়ছে, নিশ্চয়ই ওই বাসার বাইরের আশেপাশে কোনো একটা জায়গা হবে। তখন ওইটাকে লক্ষ্য করে আগানো শুরু করছেন ওনারা। তো যাই হোক, এরপর তো ওনার অসুস্থতা দেখা দেয়। এই ঘটনার পরে উনি চলে আসছিলেন বাড়িতে। উনি এরপর অন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। এমন ভয়ের ঘটনার পর উনি আর ওই মাদ্রাসায় যান নাই। তো হুজুর অবশ্য ঝাড়ফুঁক করে দিয়েছেন খুব ভালো করেই। পরে যতটুকু জানতে পারেন যে ওই মাদ্রাসার বড় হুজুর তার এক রাকি বন্ধুকে দিয়ে ওই মেছো জিনটাকে হাজির করিয়েছিলেন। এই পথের মধ্যে মাদ্রাসা স্টুডেন্টদেরকে বিরক্ত করে, সে কোনোভাবেই ওই জায়গা ছেড়ে যাবে না, সেরকম বিরক্ত করেই যাবে। এরপর বাধ্য হয়েই ওই জিনটাকে বোতল বন্দি করে নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে। তো এতটুকুই খোঁজ পেয়েছেন, এরপর আর কোনো খোঁজ খবর পান নাই সাদিক ভাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মাদ্রাসায় যারা এরকম রাতের বেলা লজিং বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, তাদের সাথেও এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। আরও ঘটনা আছে কি না প্রিয় মাদ্রাসার ভাইয়েরা, তা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনাদের যদি এরকম ঘটনা থাকে আমাদেরকে পাঠাতে কিন্তু ভুলবেন না। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসেরটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাত এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানা। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের ষষ্ঠ আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম গোলাম রাব্বি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামে। উনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1960 থেকে 62 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে। কেননা ওই সময়ের মানুষজন তো সাল তারিখগুলো ওইভাবে মনে রাখতেন না। উনি মোটামুটি যতটুকু অনুমান করেছেন তার আলোকেই মূলত ঘটনাটি আমরা কখন ঘটেছে সেটা অনুমান করতে পারি। তো এই যে গোলাম রাব্বি ভাই, ওনার যে দাদা, ওনার দাদার নাম হচ্ছে আবেদ আলী। ঘটনাটি কিন্তু ঘটেছিল জামালপুর জেলার গাশিপাড়া নামক একটা গ্রামে। ওখানেই মূলত ওনাদের পৈতৃক নিবাস। তো ওনার দাদা তখন 11 কি 12 বছর বয়স।
ওই সময়ে ওনাদের যেই কৃষি জমি ছিল সেটাও অনেক ব্যাপক জায়গা নিয়েছিল। ওনার দাদা মানে এই আবেদ দাদার যিনি বাবা বা ওনার যেই চাচারা রয়েছেন, ওনারা নিজেরা এই পরিমাণ জমির চাষ আসলে ওইভাবে করতেও পারতেন না, পাহারা দেওয়াও ওনাদের জন্য টাফ ছিল। তো এর কারণে অনেক সময় দেখা যেত যে ঠিকঠাক মতো পাহারাদারও পাওয়া যেত না, রাতের সারাদিন কাজ করতে হতো, আবার রাত জেগে এই জমির ফসল পাহারা দিতে হতো, এটা বেশ কষ্ট হয়ে যেত। এই জন্য দেখা যেত যে এই আবেদ দাদার যেই চাচাতো ভাইরা ছিলেন তারাও কিন্তু ছোট বড় সকলে মিলেই এই জমি রাতের বেলা আবার পাহারা দিতেন। এটা আসলে নেহায়েত বাধ্য হয়েই করতে হতো, কারণ জমির পরিমাণ তো অনেক আগে থেকেই ওনারা ওই গ্রামের বেশ প্রভাব প্রতিপত্তি সম্পন্ন পরিবার হিসাবেই বসবাস করেছিলেন। তো যাই হোক, তো একবার কি হয় যে এই আবেদ দাদার যিনি মা, উনি দেখলেন যে আবেদ দাদা পাহারা দিতে আসলে যান না, কারণ উনি যাবেন, ওনার বয়স হলো 11-12 বছর। 11-12 বছর বয়সী একটা ছেলে কতটুকু এবার বুঝতে পারে। তো আবেদ দাদার মা উনি বলেছিলেন যে বাবা রে, আসলে তোমার অন্য ভাই বা অন্য যে চাচাতো ভাইরা আছে এরা তো জমি পাহারা দেয়, তোমার বাবা চাচারা তো সারাদিন পরিশ্রম করে, এত জমি আসলে পাহারা দেয়া এটা তো খুব কঠিন ব্যাপার। তো বাবা তুমি একটা জায়গায় যাও, ওইখানে টং ঘর বানানো আছে, ওখানে বিশ্রাম নিবা, একটু পাহারা দিবা, তো এরকম করো, ওখানে রাত্রে থাকো, কারণ আমাদের এই জমিগুলোর ফসল যদি চুরি হয়ে যায় তাহলে কেমন হবে বলো। উনি ছোট মানুষ হলেও সাহসী মানুষ ছিলেন, এটা সত্য, কারণ গ্রামের ছেলেরা তো দেখা যাচ্ছে যে বেশ সাহসী হয় সাধারণত, আমরা যেটা দেখি। তো উনিও রাজি হয়ে যান। রাতের খাবার খেয়ে ওনাদের যে বিশাল জমি বিভিন্ন জায়গা ছিল, বিভিন্ন জায়গায় টং ঘর বানানো ছিল, তো উনি একটা টং ঘরে চলে যান। টং ঘরে গিয়ে উনি মায়ের কাছ থেকে শুনে গিয়েছিলেন যে আমি কি করব গিয়ে, আমি কি মাঠে ঘুরে বেড়াবো? তো মা বলেছেন না, তোমার মাঠে ঘোরার দরকার নেই, তুমি খালি টং ঘরে শুয়ে থাকবা আর একটু কান খোলা রাখবা, কোনো শব্দ পাও কি না, শুধু এতটুকুই। তো উনি তো গিয়ে শুয়ে পড়েছেন, তো একটা সময় ঘুমিয়েও গিয়েছেন। টং ঘরের উপর একটা ছাউনি থাকে আর মাথার দিকে পায়ের দিকে ফাঁকাই থাকে, দুই দিক থেকে বাতাস আসছিল, ঘুমও চলে আসছিল, ঠান্ডা বাতাস। তো উনি তো ঘুমিয়ে পড়েছেন। তো কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ করে বাইরে থেকে একটা ডাক আসছে, আবেদ আবেদ ওঠ ওঠ, আমি আসছি। এখন কণ্ঠটা একটা নারী কণ্ঠ। তো উনি না এত ঘুমে আছেন, উনি চোখই খুলতে পারছেন না। এরকম হয় না যে আমরা এত ঘুমে থাকি চোখই খুলতে পারছি না। উনি এই ঘুমের ভাবটা একটু একটু করে কাটানোর চেষ্টা করেন। উনি বলছেন যে এই কে কে ডাকে আমাকে। উনি চিন্তা করেছিলেন যে ওনার মা বা চাচি বা এরকম কেউ আসছে কিনা, কারণ ছোট মানুষ আসছে খোঁজখবর নেওয়ার জন্য, আবার আসছে কিনা চিন্তাই করতে পারেন। উনি চিন্তা করছেন ওনার মাই আসছে, কিন্তু না, একটা সময় বুঝলেন যে এই কণ্ঠটা তার মায়ের না। যখন ওনার একটু সেন্স ফেরত আসে ঘুম থেকে ওঠার পর, কিন্তু ওনার চোখ উনি মিলতে পারছেন না। উনি চোখ একটু খোলেন আবার বন্ধ হয়ে যায়। আবছা আবছা সামনে একটা অবয়বকে দেখতে পাচ্ছিলেন, চেহারাটাও ওই সময় ভালো দেখতে পাচ্ছিলেন না। তো ওই অবয়বটা এসে বলে, আবেদ রে, তোকে আমার ভালো লাগছে, আমি তোর পাশে সবসময় ছায়ার মতো থাকবো, কোথাও যাব না। তখন ওই আবেদ দাদা বলছেন যে আমার পাশে তোমার থাকতে হবে না, তুমি যাও, আমার খুব ভয় লাগতেছে, যাও, আমার পাশে তোমার থাকতে হবে না। আর তুমি কে, তোমাকে আমি ডাকছি, আমার পাশে তোমার থাকতে হবে কেন, যাও যাও। তো ওই অবয়বটা বলছে, না, আমি তোর পাশে সব সময় থাকবো, আমি হচ্ছি জলপরী, আমি জলের মধ্যে থাকি, আমি তোর সাথে থাকবো। এদিকে এই আবেদ দাদা ওরকম চোখ কিছুটা খোলা আবার কিছুটা বন্ধ, ওই অবস্থাতেই আফসা আফসা যেটা দেখছেন উনি বলছেন, তুমি যাও যাও, আমি ভয় পাচ্ছি, তুমি যাও যাও, তুমি চলে যাও, এরকম বলছে। তো এরকম কথা হচ্ছে অনেকক্ষণ, কতক্ষণ হয়েছে উনি নিজেও বলতে পারেন না। একটা পর্যায়ে ফজরের আজান দিয়ে দেয়। উনি দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসা শুনতে পান। তারপরে ওই জিনিসটা আর আসে না, মানে চলে যায়, ওই সময় চলে যায়। তবে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমি যে আসছি, খবরদার
কাউকে বলবি না, বললেই তোকে কিন্তু মেরে ফেলবো আমি, মনে রাখিস। উনি এই কথা শোনার পর খুব ভয় পেয়েছিলেন। ভয়ে উনি আর কাউকে কিচ্ছু বলেন না। এদিকে উনি যেই রাত্রে টঙে থাকেন তার পরের রাত বাসায় থাকেন, মানে এক রাত পর পর এরকম থাকেন আর কি। উনি যখনই ওই টঙে রাত্রি যাপন করেন তখনই এই সমস্যাটা হয়, তখনই ওই জিনিসটা আসে, এসে বলে আমি তোর পাশে ছায়ার মতো থাকবো, তোকে আমি নিয়ে যাব, এরকম বলতে থাকে। আর উনি বলতে থাকে তুমি যাও যাও যাও, তোমাকে আমার ভয় লাগে, তুমি এসো না। এই যে যেই কথাগুলো হয় প্রত্যেকটা বাড়ি, উনি আসলে ঘুমে চোখ খুলতে পারেন না। আসলে ওনার যখন সেন্স ফেরত আসে ঘুম থেকে ওঠার পর, এতটা ঘুমেও উনি থাকেন না যে পুরোপুরি চোখ উনি খুলতে পারবেন না, কিন্তু ওনার কাছে মনে হয় এমন এক মায়াজালে উনি আবদ্ধ হয়ে থাকেন যে কোনোভাবেই উনি চোখ খুলতে পারেন না। উনি চোখ ঠিকই খুলতে পারেন যখন ওই পরীটা চলে যায়। তো এইভাবে চলছে দিন, উনি ভয়ে কাউকে কিছু বলেন না। একটা পর্যায়ে ওই পরীটা বলে, জাবেদ তুই কিন্তু কখনো বিয়ে শাদী করবি না, যদি করিস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করে ছাড়বো আমি, তুই বাঁচতেই পারবি না, তোকে আমি মেরেই ফেলবো, এইভাবে হুমকি দেয়। তো উনি ছোট মানুষ, ওই সময় বিয়ের কি বুঝে, উনি এগুলো পাত্তা দেয় না। উনি খালি বলে যে তুমি যাও যাও, আমার ভয় লাগে। এরকম প্রতিনিয়ত হতে হতে একটা সময় টং ঘর ছাড়া উনি যখন নিজের ঘরে থাকা শুরু করছেন তখন এই সমস্যা হচ্ছে, কিন্তু কাউকে বলা নিষেধ, উনি কাউকে বলতে পারছিলেন না। এইভাবে চলছে প্রতিনিয়ত। একটা সময় মানুষের ভয় তো কেটে যায়, একই জিনিস বারবার দেখতে দেখতে ওনারও একটা সময় ভয় কেটে যায়। উনি এগুলোতে খুব বিরক্ত হতে থাকেন। ওই অবয়বটা একটা পর্যায়ে এমনভাবে আসে, তখন কিন্তু ওই যে চোখ যে বন্ধ করে আসেন বা আধো খোলা আধো বন্ধ এরকম না, উনি চোখ খুলেই দেখেন যে খুব সুন্দরী একটি নারী অবয়ব, কিন্তু এটা দেখলেও উনি বিন্দু মাত্র এটাতে আকৃষ্ট হন না, উনি বিরক্ত হন খুব। উনি চিন্তা করেন যে আমাকে এইভাবে বিরক্ত করছে কেন, এর কি কোনো কাজকাম নাই, আমি ছোট মানুষ। এইভাবে দিন যেতে থাকে, দিন যায়, মাস যায়, বছর যায়, যেতে যেতে অনেক সময় পার হয়ে যায়। আবেদ দাদাও বড় হতে থাকেন, ওনার বিয়ের বয়স হয়ে যায়। আর ওই অবয়বটা কিন্তু সবসময় তাকে বলতে থাকে, কখনো স্বপ্নের মধ্যে, কখনো এইভাবে আসে, বাস্তবে আসে, সবসময় তাকে বলতে থাকে খবরদার বিয়ে করবি না। আবেদ দাদা এটার উপর এতটা বিরক্ত ছিলেন, বিয়ে করব না মানে আমি আমার স্বাভাবিক জীবনযাপন করব না, এইটার কথায় আমি আমার জীবন নষ্ট করব। উনি পরিবারকে এই বিষয়টা একটা পর্যায়ে এসে জানান যে না, আর উৎপাত ভাল লাগে না। বহুদিন পর এসে জানান যে ওনার সেই ছোটোবেলা থেকে এই সমস্যাটা হচ্ছে। তো পরিবারের সদস্যরা এটা শুনে চিন্তিত হন যে এত বছর হয়ে যাচ্ছে, আগের থেকে বলিস নাই কেন, তাহলে তো এটার একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করতে পারতাম। যাই হোক, বিয়ে শাদী দিতে হবে। অনেকেই পরামর্শ দিয়েছিলেন, বেশ কিছু আলেমদের সাথেও পরামর্শ করেছিলেন, তারা এটা রুকিয়া করারও চেষ্টা করেছিলেন। হাজিরই করা যায় না এই জিনিসটাকে, কোনোভাবেই হাজির হয় না, কোনোভাবেই ধরা দেয় না। অন্যভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন, ট্রিটমেন্টে লাভ হয় না। এই জিনিসটা থেকে কোনোভাবেই আবেদ দাদাকে দূরে রাখা যায় না। আবেদ দাদাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। দাদির নাম হচ্ছে ফুলমতি বেগম। এই দাদির কিন্তু ছোটোবেলা থেকে খুব ভালো একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার ঘুম খুব পাতলা। বাড়িতে হালকা কোনো শব্দ যদি হতো ওনার ঘুম ভেঙে যেত, সবার আগে ওনার ঘুম ভাঙতো আল্লাহর রহমতে। এই যেই ফুলমতি দাদি, ওনাকে কিন্তু আবেদ দাদা বিষয়টা বলেছিলেন যে আমার কিন্তু এরকম একটা সমস্যা আছে, আমাকে বিয়ে করতে মানা করছিল, তো আমি কিন্তু বিয়ে করছি, রাগ করেই বিয়ে করছি, যে এইভাবে তো জীবন চলে না, সুতরাং তুমি কিন্তু খুব সাবধানে থাকো। সাবধানে থাকো এই অর্থে যে এই জিনিসটা আমার কাছে মাঝে মাঝে আসে, কোনো শব্দ করে, আমাকে ডাকে, আমাকে যেন তুলে নিয়ে যেতে না পারে, তুমি কিন্তু খেয়াল রাখো, কারণ হচ্ছে আমি যেহেতু বিয়ে করছি ওই জিনিসটা আমার উপর খুব ক্ষিপ্ত হয়ে যেতে পারে। তখন দাদি বলেন যে তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমার ঘুম খুব পাতলা, কোনো শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তো এভাবেই চলছে। বিয়ে করার পর হয় কি, ওই অবয়বটা শুধু স্বপ্নে এসে আবেদ দাদাকে হুমকি দিতে থাকেন, আবেদ আমার হুকুম অমান্য করলি তোর কিন্তু আমি অবশ্যই ক্ষতি করব, তোকে আমি মেরেই ফেলবো দেখিস। এরকম হুমকি দেয়, কিন্তু আর ওইভাবে বাস্তবে সামনে আসতে পারে না যেভাবে অন্যান্য সময় আসতো আর কি।
এদিকে দাদা তো খুব খেয়াল রাখেন, বিশেষ করে রাতের বেলা খুব খেয়াল রাখেন। দাদা যদি উঠে বাইরে যাবেন তো দাদিকে ডাকেন, দাদি উঠে যায়। আবার দাদি যে বাইরে যাবেন, ওয়াশরুম তো গ্রামে তো বাইরে থাকে, দাদাকেও ডাক দেন, দাদাও বাইরে যায়। মানে সবসময় দুইজন একটা টাচে থাকেন, বিশেষ করে রাতের বেলা। তো একবার কি হয়, দাদির পারিবারিক একটা কাজ পড়ে যায়, উনি ওনার বাবার বাড়িতে যাবেন। এখন দাদি তো জানতেন যে তার স্বামীর এই সমস্যাটা আছে। তা দাদি কী করেছেন, এই দাদার কিছু চাচাতো ভাই ছিল, তাদেরকে বলেছেন যে তোমরা কিন্তু এই লোকটারে একা থাকতে দিও না, তোমরা ঘুমাবা, একজন না দুইজন ঘুমাবা তার পাশে, আমি তো বাড়িতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। তো তখন এই দাদার দুই ভাই ওনারাও পাশে শুয়েছেন। তো শুয়ে থাকা অবস্থায় ওনাকে বলছেন, দাদা গল্প করছেন যে জানিস এরকম একটা জিনিস আসে আমাকে খুব বিরক্ত করে। তখন ওনারা বলছেন যে আরে এটা কি হয় নাকি, দূর এগুলো আমি বিশ্বাস করি না। তাই এক দাদা, মানে দাদার ভাই তো দাদাই হয় আর কি, তো এক দাদা বলছে আমি এগুলো বিশ্বাস করি না। তো ওনারা যেই ঘরটাতে শুয়েছিলেন এটা একটা কাচারি ঘরের মতো আর কি, যেহেতু আরও দুইজন ছিলেন সাথে, ওনাদের যেই শোবার ঘর, হাজব্যান্ড ওয়াইফের শোবার ঘর, ওটা একটু ছোটো ছিল, ওনারা অন্য ঘরে শুয়েছিলেন তিনজন। ওটা কাচারি ঘরের মতো। আর কাচারি ঘরের যেই চালটা, এই চালগুলো কিন্তু বেড়া থেকে একটু উঁচু হয়, পর্যাপ্ত পরিমাণে বাতাস যেন আসতে পারে, পাস হতে পারে এই জন্য। তো ওইরকম একটা ঘরে শুয়েছিলেন। তো অনেক রাত, হঠাৎ করে দাদার মনে হলো যে উনি উঁচু হয়ে যাচ্ছেন, শোয়া থেকে উঁচু হয়ে যাচ্ছেন, মোটামুটি খাট থেকে বেশ খানিকটা উঁচু হয়ে গেছেন। মানে তখন হাতটা ওনার ঝুলে রয়েছে। তখন ওর ঘুম ভাঙে যে আরে আমি এইভাবে উঁচু হয়ে যাচ্ছি, শূন্যে উঠে যাচ্ছি, নিশ্চয়ই ওই জলপরীটা আমাকে এসে ধরেছে, আমাকে নিয়ে যাচ্ছে। উনি তখন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছেন না। ওনার যে হাতটা ঝুলে আছে, কোনো মতে হাত দিয়ে ওনার আর এক যে ভাই, ওনার মানে এই যে আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছেন গোলাম রব্বী ভাইয়ের আর এক দাদা, তাকে টাচ করার চেষ্টা করছেন। হালকা টাচ করেনও, কিন্তু ওই টাচে তার কোনো ঘুম ভাঙে না বা ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। এদিকে কি করেছে, আবেদ দাদাকে শূন্যে তুলে নিয়ে ওই যে চাল এবং বেড়ার মাঝখানে যে ফাঁকাটা রয়েছে, ওই ফাঁকা দিয়ে বের করতে গেছে। তখন একটা শব্দ হয়, এই শব্দে যে দুজন ঘুমিয়েছিলেন ওনাদের একজনের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখলেন যে কী যেন একটা ওই দিক দিয়ে বের হয়ে গেল। পাশে তাকিয়ে দেখেন যে আবেদ দাদা নাই। তখন উনি পাশের জনকে ডেকে তুলছে, এই আবেদ কই? আমি কী যেন একটা বাইরে বের হয়ে যাওয়া দেখলাম ওই উপর দিয়ে। আবেদ যেটা বলছে ওইটাই তো ঠিক, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি চল। ওনারা তো বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছেন, এই আবেদ নাই, আবেদকে তো পরিতে ধরে নিয়ে গেছে। তখন শুধু ওনারা দুইজন না, বাড়ির অন্য সদস্যরাও লাঠি সোঁঠা আলো হারিকেন নিয়ে বের হয়েছেন, কোথায় যাওয়া যায়। পরিবারের সদস্যরা বলছেন যে ওইটা তো জলপরি বলছিল আবেদ, নিশ্চয়ই ও নদীর দিকে নিয়ে গেছে। ওইখান থেকে নদীর দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো ছিল। ওনারা ওই দিকে ছুটেছেন। এদিকে আবেদ দাদাকে ওই অবয়বটা নিয়ে যাচ্ছে। আবেদ দাদা ওই অবয়বটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তাকে শুনে নিয়ে যাচ্ছে। আর তাকে বলছে, আবেদ রে, তোকে কতবার মানা করলাম, আমার কথা শুনলি না, আজকে তোকে এমনভাবে মারবো তোর লাশও খুঁজে পাবে না, তোর বডিটাকে এমনভাবে কাদার মধ্যে পুঁতে দেব, মানুষ টেরই পাবে না যে এইখানে কিছু পুঁতে রাখা হয়েছে, তোকে আর কেউ খুঁজে পাবে না। তো এইভাবে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আর ওই দিকে ছুটে আসছে তার অন্যান্য ভাইয়েরা, ছুটে আসছে। এদিকে আবেদ দাদাকে নদীর কাছাকাছি একটা জায়গায়, যেখানে একটু কাদার মতো আছে আর কি, মাটি নরম, ওইখানে দাঁড় করিয়েছে। আবেদ দাদা কিন্তু নড়াচড়া করতে পারছেন না। তারপর কি হয়েছে, মনে হচ্ছে আবেদ দাদা কোনো এক রহস্যময় টানে আস্তে আস্তে কাদার মধ্যে দেবে যাচ্ছেন। গোড়ালি, হাঁটু, কোমর পর্যন্ত গাঁটতে গাঁটতে আস্তে আস্তে ওনার বুক পর্যন্ত গেড়ে গেছে। মাটির প্রচণ্ড চাপ উনি অনুভব করছেন। এরপর কি হয়, এই যে ওনার যে অন্য যে ভাইয়েরা, ওনারা ওইখানে চলে আসেন, এসে দেখে এই পর্যন্ত গেড়ে ফেলেছে। ওনারা এসে ওইখানে কোনো অবয়ব দেখতে পান নাই, তবে এরপরে ওই অবয়বের কোনো কথাও আবেদ দাদা শুনতে পান নাই ওই সময়ের মতো। ওনারা এসে দেখে আবেদ দাদার এই অবস্থা, তাড়াতাড়ি ওইখান থেকে উদ্ধার করেছেন, বাড়িতে নিয়ে আসছেন। এরপর
এই যে গোলাম রাব্বি ভাই যিনি আমাদেরকে যিনি ঘটনা পাঠাচ্ছেন, ওনার নানা বলছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাহলে তো আরও বড় কবিরাজ নিয়ে আসতে হবে। ওনারা রংপুর থেকে একজন কবিরাজকে নিয়ে আসছিলেন। সেই কবিরাজ এসে উনিও কিন্তু বেশ ঝাড়ফুঁক করেছিলেন, কিছু আমল দিয়েছিলেন। সেই আমলগুলো করতেন, সেই আমলগুলো মাঝখানে মানে করতে করতে একটা সময় এটা অনেকটা থেমেই যায়, উনি ভুলেই গিয়েছিলেন অনেক সময় আমল করার কথা। এরপরেও ওই পরীটা আক্রমণ করেছে, আর ওনার স্ত্রী সবসময় ছায়ার মতো ওনার সাথে থাকতেন। এভাবেই দিন কাটতে থাকে। আবেদ দাদাকেও এই পরীটা এভাবেই বিরক্ত করতে থাকে। সেই পরীটা নিজের নাম বলেছিল জলপরী। মানে সে বিভিন্ন ধরনের নাম থাকে না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম বলেছি, কিন্তু সে বলেছে সে নাকি জলপরী। এভাবেই প্রতিনিয়ত আবেদ দাদাকে সে বিরক্ত করেছে। আবেদ দাদার বর্তমান বয়স 80 বা 80+ হবে। উনি যে এত বৃদ্ধ একজন মানুষ, এখন পর্যন্ত আবেদ দাদাকে এই জিনিসটা থেকে পুরোপুরিভাবে মুক্ত করা যায় নাই। বিভিন্ন হুজুর কবিরাজের কাছে দৌড়াতে দৌড়াতে একটা সময় আশা ছেড়েই দিয়েছে যে আর এসব নিয়ে ওনারা কাজই করবেন না। আবেদ দাদাকে এখনও রাতের বেলা ওই জলপরীটা ভয় দেখায়। এখন সামনে ওভাবে আসে না, কিন্তু এখনও ওনাকে এই বিষয়টা নিয়ে ভয় দেখিয়েই যাচ্ছে, এখনও তার পিছু ছাড়ে নাই। একটা 80 বছর উপরে বৃদ্ধ মানুষকে এখনও অত্যাচার করেই যাচ্ছে। আর ওনার স্ত্রী মানে এই যে ফুলমতি দাদি, উনিও এতটা বছর ধরে তার স্বামীকে সব সময় চোখে চোখে রেখেছেন, জানেন যে সুযোগ পেলে আবার একটা ক্ষতি করে ছাড়বে। সেই বিয়ের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ছায়ার মতো ওনার সাথে আছেন, সব সময় ওনার টেক কেয়ার করছেন। এখন তো দাদার সন্তানাদি হয়েছে, তারপরে সেই সন্তানাদির আবার সন্তানাদি হয়েছে, যেমন আমাদের গোলাম রাব্বি ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন। দেখুন এখনও কিন্তু সমস্যা চলমানই রয়েছে। সেই 11-12 বছর বয়সে এই জিনিসটা যে পিছু নিল, আজ পর্যন্ত তাকে ছাড়ানো গেল না, তাকে বন্দিও করা গেল না, ছাড়ানোও গেল না। অনেক বড় বড় কবিরাজ দেখানো হলো, কোনো লাভ হলো না। ওনার পুরোটা জীবন মানে আবেদ দাদার পুরোটা জীবন এই সমস্যাটা নিয়েই কাটাতে হলো। এখনও উনি এই সমস্যা নিয়েই আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা বিরক্তিকর একটা ব্যাপার হতে পারে এটা। আমরা মনে করি যে কোনো পরী যদি কারো পিছু নেয় খুব ভালো, এরকম অনেক ভালো ভালো গল্প আমরা শুনেছি, তো আমরাও প্রচার করেছি। কিন্তু এই ধরনের বিরক্তিকর একটা জীবন, একটা কষ্টদায়ক জীবন, এটা কি আমরা কেউ কখনো চাইবো যে কারো হোক? নিশ্চয়ই না। সেই পরীটাকে কোনোভাবেই আর ছাড়ানো গেল না, এখনও রয়েছে, এভাবেই রয়েছে। আবেদ দাদার কাছ থেকে কিন্তু অনেক কষ্টে গোলাম রাব্বি ভাই এই পুরো ঘটনাটা বের করেছিলেন, কারণ উনি এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে কথা বলতে চান না। সুযোগ বুঝে একটা সময় ওনাকে ধরেছিলেন, এরপরে উনি পুরো ঘটনাটা খুলে বলেন। একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে সবাইকে তো খুলে বলেছিলেন বিয়ের আগে এই বিষয়টা, এরপর থেকে বিষয়টা সবাই জানে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আমরা আবেদ দাদার সুস্থতা এবং আরও দীর্ঘ হায়াতের জন্য দোয়া করব, আর এই সমস্যা থেকে আল্লাহ তাআলা যেন ওনাকে মুক্ত করেন সেই দোয়া আমরা করব। আর দাদির জন্য দোয়া করব এই জন্য যে উনি বিয়ের পর থেকে নিয়ে ওনার স্বামীকে এতটা টেক কেয়ার করেই যাচ্ছেন। যদি উনি কোনো রকমভাবে দায়িত্বে অবহেলা করতেন বা একটু অলসতা করতেন, তাহলে কিন্তু আবেদ দাদার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত। এখন পর্যন্ত উনি ওইভাবেই করে যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি আজকের এই এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমাদের ঈদ স্পেশাল এপিসোডগুলো কিন্তু শুরু হয়ে যাবে চাঁদ রাত থেকেই। চাঁদ রাত থেকে যেই এপিসোডগুলো শুরু হবে, ইতোমধ্যে আপনার টিজার দেখেছেন যে প্রথম যে এপিসোডটা সেটা থাকছে জয় বড়ুয়া ভাইয়ের, আর দ্বিতীয় এপিসোডটা থাকছে সৌমিত্র রায়ের, তৃতীয় এপিসোড থাকছে আমার নিজের সংগ্রহ করা ঘটনাগুলো নিয়ে, আর চতুর্থ এপিসোড থাকছে
আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ রবি ভাই, সাংবাদিক এনামুল হক আবির ভাই এবং মাশফিক ভাইয়ের ঘটনা নিয়ে দুর্দান্ত কিছু স্পেশাল এপিসোড আমরা আনতে যাচ্ছি। আশা করছি প্রতিটা এপিসোড আপনাদের ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ঈদ আনন্দ আমরা সবার সাথে ভাগাভাগি করে নেব। নিরাপদে বাড়িতে ইনশাল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান, সুস্থ রাখেন, আবার নিরাপদে আমরা আমাদের জন্য কর্মস্থলে ফেরত আসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। প্রিয় লিসেনার্স, আমরা একে অপরের জন্য দোয়া করব। ইনশাল্লাহ চাঁদ রাতে ঈদ স্পেশাল এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। ফিরে এলাম প্রিয়